শ্রীমতী সুধা কল ওনার ছেলে অর্জুনের জন্যে একটি স্কুল তৈরি করছিলেন এবং অর্জুনের সেরেব্রাল পলজি ছিল। তখন আমার স্বামী আর আমি দুজনেই ওনাকে হেল্প করার জন্যে এই নতুন একটা যে সংস্থা জন্মালো, তখন ওটাকে ওয়েস্ট বেঙ্গল স্প্যাস্টিক সোসাইটি বলা হতো, তার সঙ্গে মিশে গেছিলাম। তার মধ্যে কোন এরিয়াতে সেকেন্ডারিভাবে গন্ডগোল হবে সেটা বলা যায় না। ওই জন্যে আমরা সেরেব্রাল পলজিকে আমরা মাল্টিপল ডিসেবিলিটি বলি। মিঠু আলুর বলে সুধার মিসেস কলের খুব বন্ধু, কলেজের বন্ধু ছিলেন। ওর মেয়েরও সেরেব্রাল পলজি ছিল এবং উনি বম্বেতে স্প্যাস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া শুরু করেছিলেন। উনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। তারপরে একটা ফ্যামিলি সার্ভিস আছে যেখানে যারা রোজ নিয়ে আসতে পারে না, হয়তো ওরা সপ্তাহে একবার কি মাসে একবার কি 6 মাসে একবার, সেটা কিছু ব্যাপার না, আমাদের টিমের সঙ্গে কাজ করেন। আমাদের একটা স্কুল আছে 18 বছর অবধি, ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, অ্যাডাল্ট ডে সেন্টার আছে, এবং যারা আমাদের সার্ভিস ইউজার তাদের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্ভিস আছে। রেসিডেন্সিয়াল সার্ভিসটা কি, তারা থাকবে ওখানে? আমরা একসঙ্গে একটা সোশ্যাল ওয়ার্কার, একটা থেরাপিস্ট, একটা টিচার এবং বাবা মা কিংবা ফ্যামিলি দাদু দিদা যেই হোক নিয়ে, বাচ্চাকে নিয়ে আমরা কাজ করি। ডিসেবিলিটি আছে বলে বাড়িতে রেখে দেবেন না। সোশ্যালাইজেশন বলুক, লোকের সঙ্গে মেলামেশা, কিভাবে সামাজিক পদ্ধতিগুলো শেখা, কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হয় কিংবা কমিউনিকেট করতে হয়, এইগুলো সবগুলো আমরা যত তাড়াতাড়ি পারি স্কুলে, যে ভোকেশনাল ট্রেনিংয়ের পর আমাদের যাদের যে কোনোভাবে যাদের প্রতিবন্ধী যারা ব্যক্তি, তাদের কর্মজীবন ভীষণ লিমিটেড, সুযোগ পারে না সেটাই দেখে। তার মধ্যে যে প্রতিভাগুলো আছে, যে এবিলিটিগুলো আছে, সেইগুলো এখনো সমাজ দেখতে পায় না, সহজে দেখতে পান না। আমরা যখন বেড়ে উঠি, আমাদের যে ছাত্রাবস্থা, সেই ছাত্রাবস্থায় আমাদের একটা কেরিয়ার তৈরি করার প্রতি আমাদের আগ্রহ থাকে। আবার যখন আমরা অভিভাবকের ভূমিকায় যাই, সেখানেও আমাদের সন্তানের কেরিয়ার কী হবে তাই নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা থাকে, আমরা সেগুলোকে খুব গুরুত্ব দিয়ে ভাবি। কিন্তু সমাজে এমন কতগুলো কাজ আছে যেগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্বের কথা হয়তো আমরা সবসময় ভেবে উঠি না। এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের কথা না ভেবে সমাজের সেই দায়িত্বগুলোকে নিজেদের দায়িত্ব বলে মেনে নেন এবং সেটাকেই তারা তাদের জীবনের লক্ষ্য করে নেন। আজকে আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথায় যিনি অতিথি হয়ে এসছেন, তার জীবনটাও এরকম। নিজের কথা কম ভেবেছেন, মানুষের কথা বেশি ভেবেছেন। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর রীনা সেন। নমস্কার ডক্টর সেন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর আপনি তো আপনার যে শিক্ষা, আপনি পিএইচডি করেছেন, এতটা উচ্চশিক্ষার পরেও আপনি নিজের প্রতিষ্ঠার কথা ভাবার থেকেও অনেক বেশি করে ভেবেছেন সমাজের যে দায়িত্ব সেটা, এবং সেই কারণে আপনি স্পেশাল এডুকেশনকে নিজের কাজ হিসেবে বা নিজের ইন্টারেস্টের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। কখন মনে হলো যে স্পেশাল এডুকেশন নিয়ে কাজটা করব? এটা একটু বলা শক্ত, কারণ আমি যখন প্রথম কাজের জায়গায় নেমেছি, আমার তখন কোনো রকম প্ল্যান ছিল না। আমার বন্ধু শ্রীমতী সুধা কল, ওনার ছেলে অর্জুনের জন্যে একটি স্কুল তৈরি করছিলেন এবং অর্জুনের সেরেব্রাল পলজি ছিল। তখন আমার স্বামী আর আমি দুজনেই ওনাকে হেল্প করার জন্যে এই নতুন একটা যে সংস্থা জন্মালো,
তখন ওটাকে ওয়েস্ট বেঙ্গল স্প্যাস্টিক সোসাইটি বলা হতো, তার সঙ্গে মিশে গেছিলাম। সেই কাজে যখন আমি শুরু করলাম, বাচ্চাদের সঙ্গে যখন রোজকার মতন করে মিশতে শিখলাম, তখন আমার কিরম মনে হলো যে এই যে লোকেরা বলে না এই বাচ্চার ডিসেবিলিটি আছে, এ সুস্থ বাচ্চা, এ অসুস্থ বাচ্চা, আমার মনে কিন্তু ওই ভেদাভেদটা ছিল না। একটি শিশু, তার হয়তো একটুখানি প্রবলেমস আছে, তার হাঁটতে একটু কষ্ট হচ্ছে কিংবা সে কথা বলতে পারছে না, ঠিক আছে, কাজ করি। এবং এই ফিলসফি নিয়ে কিন্তু আমরা সবাই, যে এই ছোট্ট যে সংস্থা শুরু করলাম, ওইখানে যারাই ছিলেন, প্রথমে 3জন 4জন 5জন যখন আমরা এই প্রথম শুরু করলাম, তখন এই এই মনোবস্থা নিয়ে আমরা মানে শুরু করেছিলাম। তারপরে যখন আমি কাজ করতে শুরু করলাম, তখন একটা ট্রেনিংয়ের একটা ব্যাপার মনে হলো গ্যাপ হয়ে যাচ্ছে, যে আমরা মানে অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। বাইরে ব্রিটিশ কাউন্সিল আমাদের তখন অনেক হেল্প করেছিল, বাইরের সবাই আসতেন, আমাদের ট্রেনিং দিতেন, কিন্তু নিজের যে একটা ট্রেনিং, যে কনফিডেন্সটা দেয় আমাদের, সেই জায়গাতে সবাইকার মনে হয়েছিল, আমাদের প্রত্যেকেরই, যে ওখানে একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো সেই থেকেই শুরু। আমি তো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। যখন প্রথম এখানে চেষ্টা করলাম যে স্পেশাল এডুকেশন, সবাই বললো তোমাকে স্পেশাল এডুকেশন করতে হবে, কিভাবে করব? তখন হিস্ট্রি থেকে স্পেশাল মানে সাইকোলজি কিংবা এডুকেশন কোনো জায়গায় মানে আমাদের চেঞ্জ করার উপায় নেই। তখনই মানে বাইরে গিয়ে পড়াশুনো করা, এবং বাইরে তখন মানে হিউম্যান ডেভেলপমেন্ট, সাইকোলজি, স্পেশাল এডুকেশন, এইসব ফিল্ডসগুলোতে যারা ঢোকেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ওরা অতটা, যে তুমি কোন স্ট্রিম থেকে এসছো সেটা, ওটা নিয়ে ওরা অতটা মানে ইম্পর্টেন্স দেয় না। তোমার এক্সপিরিয়েন্স কী এবং তোমার অ্যাবিলিটিস কী, ওই নিয়ে তুমি এবার পড়াশুনো করো। ওই জন্যে লন্ডন ইউনিভার্সিটিতে একটা চান্স পেলাম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে হলো, তারপরে মাস্টার্স, তারপরে পিএইচডি করে। কিন্তু কোনো সময় আমার একবারও মনে হয়নি যে আমার যে পারপাসটা, আমি যে কেন করছি, এর পেছনে, কেনর পেছনে একটাই উত্তর ছিল, যে আমি যে সংস্থার সঙ্গে জড়িত, যে সেই স্প্যাস্টিক সোসাইটি, এখন যাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলজি বলে, সেইখানেই ফেরত যাব, সেইখানেই আমার জীবন কাটাবো, আমার যে বাচ্চারা আছে ওখানে, ওদের সঙ্গেই থাকবো। আমার কোনো দিন একদিনের জন্যও মনে হয়নি যে আমি অন্য কিছু কাজ করব কিংবা অন্য জায়গায় যাব। তো মানে এমন না যে খুব প্ল্যান, আমি অনেক বাচ্চারা আমাকে এখন প্ল্যান জিনিসটা করেই ঢোকা যায়, কিন্তু আমার ক্যারিয়ার পাথ সেরকম প্ল্যানিংয়ের ব্যাপারটা ছিল না। যেরকম সুযোগ পেয়েছি সুযোগগুলো নিয়ে নিয়েছি, আর আমি এখন অবধিও শিখতে রাজি। এখন এই বয়সেও আমাকে যদি কেউ বলে যে তোমার এটা শেখা উচিত, আমি বলি হ্যাঁ, আমি শিখতে রাজি আছি। ওই অ্যাটিটিউডটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের কাজে। ডক্টর সেন, একটু সেরিব্রাল পলসি বা মানে এই যে ডিসেবিলিটিটা, এটা সম্পর্কে ছোট করে কিছু বলবেন আমাদের? সেরেব্রাল পলসি হয় মানে একটি বাচ্চা যখন মার গর্ভে থাকে, একদম ফর্মেটিভ সময়টা, কিংবা জন্মের সময়, কিংবা জন্মের একদম পরে, মানে যখন ব্রেনটা তখনও মানে ব্রেন ডেভেলপমেন্টটা হচ্ছে, সেই সময় যদি একটা কোনো কারণে দেয়ার ইজ আ লস অফ অক্সিজেন, আচ্ছা, হ্যাঁ, অ্যানক্সিয়া যেটা বলে, কোনো কারণে, সেটা হয়তো মানে কোনো মানে গর্ভাবস্থায় যদি মা পড়ে যান, কিংবা খুব একটা অসুখ করলো, কিংবা খুব ম্যালনিউট্রিশন, যে কোনো অবস্থায় ল্যাক অফ অক্সিজেন টু দ্য ব্রেন, এই থেকে যে মানে আমাদের ব্রেনে যেটা সেরিব্রাল কর্টেক্স যেটা বলে, সেইটাতে যদি ড্যামেজ হয়, সেইটার জন্যেই সেরিব্রাল পলসি হয়।
কিন্তু ছোট মাথা তো, তার মধ্যে কোন এরিয়াতে সেকেন্ডারিভাবে গন্ডগোল হবে সেটা বলা যায় না। ওই জন্যে আমরা সেরেব্রাল পলজিকে আমরা মাল্টিপল ডিসেবিলিটি বলি, যে যদিও মূল ডিফিকাল্টিটা হচ্ছে চলাফেরায়, অনেক সেরেব্রাল পলজি বাচ্চাদের কথা বলতে অসুবিধে হয়, কানে শুনতে অসুবিধে হয়, ভিশনে অসুবিধে হয়, অনেকের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস থাকে, আবার অনেকে ভীষণ 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 প্রতিভাশালী হতে পারে, ভীষণ ব্রাইট হতে পারে। ওই জন্য সেরেব্রাল পলজি ব্যাপারটা একটুখানি কমপ্লেক্স। খালি একটাই জিনিস আমরা জানি, যে এটার এখন অবধি কোনো কিওর নেই, মানে এমন না যে ওষুধ দিয়ে সারানো যায়, আর এটা চিরজীবনের একটা ব্যাপার। এবং যত তাড়াতাড়ি তুমি ডায়াগনোজ করবে এবং যত তাড়াতাড়ি কাজ শুরু করবে, তত তাড়াতাড়ি, না তাড়াতাড়ির থেকেও যত ভালো রেজাল্ট হবে। এবং আমরা যেখানে বাচ্চা আছে সেখান থেকে শুরু করি, এবং আমাদের একটাই, যে যত দূর ওকে নিয়ে যেতে পারবো আমরা নিয়ে যাব। আর ধরুন জন্মের পর কি বাচ্চাকে দেখে বোঝা যায় যে এর মধ্যে কোনো এই ধরনের ডিসেবিলিটি থাকতে পারে? এখন আমাদের তো সব নিওনেটাল আইসিইউ এইসব হয়েছে, তো যে বাচ্চার ধরুন জন্মের সময় অনেক মানে লেবারে অনেকক্ষণ লাগে, কিংবা ফোরসেপস ডেলিভারি হয়, কিংবা যেই বাচ্চাদের জন্মেই মানে ভীষণ প্রেমেচিওর, খুব তাদের বার্থ ওয়েট ভীষণ কম, সেই বাচ্চাদের ওরা নিওনেটাল আইসিইউতে রেখে কিছুটা ওরা মানে আগেই দেখতে পারে, কিন্তু ওদের মানে চোখের সামনে রাখতে হবে। এবং যেই যেই সময় আমরা যেই যেই জিনিসগুলো শিখি, ধরুন আমরা নর্মাল একটা এমনি যে বাচ্চা যার কোনো প্রবলেম নেই, আমি নর্মাল কথাটা ইউজ করি না, কারণ এক জায়গায় যেটা নর্মাল আরেকটা যেটা নর্মালের মানে নর্মাল জিনিসটা মানে ভীষণ রিলেটিভ। কিন্তু যে বাচ্চা ধরুন আমরা সাধারণ বাচ্চাদের যখন দেখি, তারা ধরুন 6 সপ্তাহের মধ্যে তারা ঘাড় শক্ত হয়ে যায়, 8 সপ্তাহের মধ্যে তারা পেটের ওপর উল্টে যেতে পারে, এই 7-8 মাসের মধ্যে বসতে শেখে, 1 বছরের মধ্যে তারা হাঁটতে শেখে, তারা কথা বলতে শুরু করে। এইগুলো, এই জায়গাগুলোয় যদি আমরা দেখি দেরি হচ্ছে, তখন আমরা অলওয়েজ যে অ্যাডভাইস দিই যে আমাদের কাছে নিয়ে এসো, আমাদের কাছে কি যে কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাও, চুপ করে বাড়িতে বসে থেকো না যে কয়েকজনের দেরি হয়, দেরি হয়। যেটা অনেকে বলে কয়েকজনের দেরি হয়, চিন্তা করো না কয়েকজনের দেরি হয়। সেই জায়গাটায় আমাদের এখন একটু সজাগ থাকতে হবে, যে কেন দেরি। এমন না যে 12 মাস থেকে যদি 14 মাস হয় কি 15 মাস হয়, এক্সাইটমেন্টে ধাই ধাই করে একটা টেনশন করার দরকার নেই। কিন্তু যদি 18 মাসের মধ্যে সেই বাচ্চা হাঁটছেই না, কিংবা 12 মাস হয়ে গেল সে বাচ্চা ঠিক করে বসতে পারছে না, সেই সময় একবার একটা স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া অত্যন্ত দরকার। এই ইনস্টিটিউটটা যখন তৈরি হচ্ছিল সেই সময় তো এই ধরনের কাজ কলকাতাতে হচ্ছিল কি, আর কেউ করছিলেন? সেরেব্রাল পলজি নিয়ে কোনো সার্ভিস ছিল না বলেই, কোনো সংস্থা ছিল না বলেই মিসেস কল এটা শুরু করলেন। কারণ ওনার ছেলের মানে যখন সেরেব্রাল পলজি ধরা গেল, যেসব স্কুল ছিল যারা ফিজিক্যাল ডিসেবিলিটি, যাদের মানে শারীরিকভাবে যাদের মানে কোনো প্রবলেম ছিল, তারা বললো না ওকে নেবে না, কারণ ওর বোঝাতেও ওর স্পিচ ছিল না, ওর বোধ শক্তিটাও একটু কম ছিল। এবং যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কাজ করছিল, তারা তার ফিজিক্যাল ডিসেবিলিটি দেখে বললো আমরা ওকে নিতে পারবো না। সেই সময় এমন একটা সার্ভিস গ্যাপ ছিল, তখন বম্বেতে শ্রীমতী মিঠু আলুর বলে সুধার মিসেস কলের খুব বন্ধু, কলেজের বন্ধু ছিলেন, ওর মেয়েরও সেরেব্রাল পলজি ছিল, এবং উনি বম্বেতে স্প্যাস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া শুরু করেছিলেন। উনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন,
এই নতুন সংস্থা তুলে ধরার। এবং এখন ডক্টর কল, ওনার একজন বন্ধু ছিল জুনি বোস, উনি আর ডক্টর কল মিলেই এটা শুরু করেন। এবং তারপরে তো আমাদের মতন লোক, আরেকজন মাধুরী কাপুরের বলে আরেকজন সেরেব্রাল পলজি বাচ্চা, ওর বাবা মাও, মাধুরী কাপুরের অত্যন্ত বুদ্ধি ছিল কিন্তু ওর স্পিচ ছিল না, আর প্রচণ্ড ফিজিক্যাল প্রবলেম ছিল। আমরা প্রথম থেকে এমন একটা সংস্থা শুরু করলাম যেখানে বাচ্চাদের কতটা ফিজিক্যাল ডিফিকাল্টি কিংবা কতটা ডিসেবিলিটি আমরা ধরতামই না। আচ্ছা, যারাই সেরেব্রাল পলসি তারাই আমাদের নতুন সংস্থা 1974-এ মে মাসে রেজিস্টার্ড হয়ে আমরা 18 নভেম্বরে আমরা প্রথম স্কুলের দরজা খুললাম বালিগঞ্জ মিলিটারি ক্যাম্পে। আমাদের আর্মি খুব হেল্প করেছে, তো ওখানে আমরা ছিলাম প্রথমে। তো শুরুতে ধরুন আপনার এই ধরনের বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য যা যা দরকার সেই যে নলেজ লেভেলটা, সেটা কি আপনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না? আমাদের প্রথমত যেটা বললাম যে ব্রিটিশ কাউন্সিল অনেক হেল্প করেছে, তারপরে মিসেস কলও নিজে গিয়ে একটু শিখেছেন বাইরে থেকে। তারপরে আর আমাদের সবচেয়ে বড় যেটা, কারণ আমাদের বাচ্চাদের জন্যে ফিজিওথেরাপি ভীষণ 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 জরুরি। তখন আমাদের মধ্যে একজন এলেন ভলেন্টিয়ার হিসেবে বাইরে থেকে, টেসা হ্যামলিন। এবং টেসা হ্যামলিন ভীষণ নামকরা ফিজিওথেরাপিস্ট, এবং উনি আমাদের কাছে এসে পুরো মানে ম্যানেজমেন্টের দিক থেকে এটা টেসা পুরো মানে জিনিসটাকে একটা শেপ দিল। তারপরে আমাদের কাছে অন্যান্য টিচাররাও এলেন যারা স্পেশাল এডুকেটর ট্রেন করা ছিল, মিসেস শান্তি নন্দী, মিসেস পুরবী বোস, ওরা সব এলেন। তারপরে কারণ আমরা বাকি যারা ছিল, আমি, মিসেস রানু ব্যানার্জি, তারপরে আমাদের আমাদের খুব মানে কি বলবো, প্রচুর শেখার ইচ্ছে ছিল কিন্তু ট্রেনিং ছিল না। তো এনারা সবাই মিলে আমাদের প্রথম ট্রেন করলেন। এবং সোশ্যাল ওয়ার্কার মিসেস সুজাতা পারেখ বলে উনি জয়েন করলেন, কারণ তিনটে ইম্পর্টেন্ট স্ট্র্যান্ড, একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে থেরাপি, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। এই তিনটে বলে মাল্টিডিসিপ্লিনারি সার্ভিস, এই তিনটে দিকেই আমরা তখন শুরু করলাম। এবং আমরা বালিগঞ্জ মিলিটারি ক্যাম্প থেকে আমাদের নিজের বিল্ডিং তৈরি হলো তারাতলায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসি 1985-এ থেকে 1986-এ রাজীব গান্ধী এসে ওটার ইনগরেশন করলেন, এবং এখন আমরা ওখানেই আছি। আপনি ফিজিওথেরাপির কথা যখন বললেন তখন একটা কথা মনে আসছে যে এমনি যাদেরকে আমরা ফিজিওথেরাপিস্ট দেখি, যারা এমনি অন্য ফিজিওথেরাপিগুলো করেন, তারাই কি এদের ফিজিওথেরাপি করতে পারেন না স্পেশাল কোনো ট্রেনিং? আমাদের ফিজিওথেরাপি যারা ফার্স্টলি, আজকাল দেখুন অনেকে আমাদের দেশে একটা একটা রীতি হয়ে গেছে যে যে কেউ মানে নিজের নামের আগে ডক্টর লিখে দেয়া, তারপরে ফিজিওথেরাপিস্ট যারা মানে ট্রেন্ড ফিজিওথেরাপি, এটা একটা বিপিটি কোর্স, ব্যাচেলার্স ইন ফিজিওথেরাপি, মাস্টার্স ইন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এগুলো কিন্তু প্রপার কোয়ালিফিকেশন লাগবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে কেউ একজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে কাজ করেই যে থেরাপি করে সেই কিন্তু ফিজিওথেরাপিস্ট হয়ে যায় না। তো কোয়ালিফিকেশনের দিক থেকে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেরেব্রাল পলসি বাচ্চাদের সঙ্গে কাজ করতে গেলে ট্রেনিং লাগে, এবং এই জায়গাটায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসি খুব দারুণ ট্রেনিং দেয়, কারণ আমাদের ফিজিওথেরাপিস্টরা হাইলি কোয়ালিফাইড যে সেরেব্রাল পলসির লোকেদের সঙ্গে কাজ করার। এবং আমাদের ছোট্ট বেবিজ অবস্থা থেকে একদম, আমাদেরও একদম আর্লি ইন্টারভেনশন ক্লিনিক আছে, ওটা জাস্ট ফ্রম বার্থ অনওয়ার্ডস বাবা মারা নিয়ে আসতে পারেন। এবং প্রথম তো ওই থেরাপি থ্রু দিয়েই থেরাপি এবং টিচিং সব একদম একসঙ্গে করা হয়। আচ্ছা, এই শেডিউলটাতে আমি একটু আসবো যে কিভাবে মানে কোন স্টেজ ওয়াইজ কীরকম হয় আপনাদের।
মানে আমার পরের প্রশ্নই ছিল আর কি, কোন বয়স থেকে যেতে পারে। আপনি বলেই দিলেন যে ফ্রম বার্থ এটা শুরু হয়ে গেছে, যে যখনই বুঝতে পারছে তখনই নিয়ে যেতে ফ্রম পারছে। বার্থ। এবং আমাদের অর্গানাইজেশন এমন একটা অর্গানাইজেশন যেখানে কোনো যেটাকে বলে সিলিং এজ নেই। আচ্ছা। তো আমাদের মানে সার্ভিসগুলো এমন করা যে যদি একজন সেরেব্রাল পলজি বাচ্চার কিংবা কোনো রকম সেরেব্রাল পলজি এবং আদার টাইপস অফ রিলেটেড প্রবলেম যাদের থাকে, তাদের কোনো রকম মানে বয়সের ব্যাপারটা নেই। আমাদের প্রশিক্ষণের যে ব্যবস্থাটা এমন করে করা যে ওখানে বয়সটা আমরা খুব একটা দেখি না। কারণ আমাদের একটা ফ্যামিলি সার্ভিস আছে, আর্লি ইন্টারভেনশন ক্লিনিক আছে 5 বছর অবধি। তারপরে একটা ফ্যামিলি সার্ভিস আছে যেখানে যারা রোজ নিয়ে আসতে পারে না, হয়তো ওরা সপ্তাহে একবার কি মাসে একবার কি 6 মাসে একবার, সেটা কিছু ব্যাপার না, আমাদের টিমের সঙ্গে কাজ করেন। আমাদের একটা স্কুল আছে 18 বছর অবধি, ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, অ্যাডাল্ট ডে সেন্টার আছে, আচ্ছা। এবং যারা আমাদের সার্ভিস ইউজার তাদের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্ভিস আছে। রেসিডেন্সিয়াল সার্ভিসটা কি, তারা থাকবে ওখানে? মানে এটা রেসিডেন্সিয়াল সার্ভিস হচ্ছে শুধু যারা আমাদের সার্ভিসটা ইউজ করেন। আচ্ছা। এখনও বাইরের লোক আমরা নিচ্ছি না। এটা ধরুন বাবা মা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, কিংবা বাড়িতে বিয়ে আছে, কিংবা লোক যে যে কেয়ার গিভার তার বাচ্চাকে দেখছে সে ছুটিতে যাচ্ছে, আমাদের কাছে ওরা 3-4 দিন, 5 দিন, 15 দিন আমাদের রেসপাইট সার্ভিসেস আছে, ওখানে ওরা রেখে দিতে পারে। এবং কয়েকজন আছেন যারা মানে যাদের বাবা মাদের বয়স হয়ে গেছে, এবং তাদের জন্য আমাদের একটা লাইফ লং রেসিডেন্সিয়াল সার্ভিস আমরা রিসেন্টলি শুরু করেছি। কিন্তু এটা হচ্ছে শুদ্ধ আইআইসিপি যারা সার্ভিস ইউজ করে। আচ্ছা। এবং আমরা এখন মানে আমাদের প্রত্যেকটা সার্ভিসে সেরেব্রাল পলজি ছাড়াও আমরা কয়েকজন অটিস্টিক বাচ্চাকেও আমরা নিচ্ছি স্কুলে, ওটা এবং ভোকেশনাল সেন্টারে আমরা নিচ্ছি। এবং আমাদের একটা রিভার্স ইনক্লুসিভ মডেল আছে, যে আমাদের চারিপাশে যে বাচ্চাদের তারা হয়তো তাদের কোনো ডিসেবিলিটি নেই, কিন্তু অত্যন্ত গরিব ঘরের যারা বাচ্চাদের তাদের জন্য আমাদের একটা প্রি স্কুল আছে। আচ্ছা। আচ্ছা, আমরা এবার একটু স্টেজগুলো বোঝার চেষ্টা করি, যে আপনি যেমন বললেন যে জন্মের পর থেকে যখন ডিসেবিলিটি বুঝতে পারছে নিয়ে আসছে, তো এই ম্যানেজমেন্টের পদ্ধতিগুলো কি কি, মানে একদম ছোট বাচ্চাদের জন্য শুধু কি ফিজিওথেরাপি? না, আমাদের প্রথম মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন একজন শিশু জন্মায় যার কোনো রকম সমস্যা আছে, তার মা বাবাকে মানে এতটা বড় একটা রাস্তার মধ্যে নতুন রাস্তায় পা দেওয়ার জন্যে যে শক্তিটা লাগবে, যে আশাটা লাগবে, কারণ আশা ছাড়া তো মানে এর তো কোনো, যখন ওনারা বোঝেন যে এইটা চলে যাবার ব্যাপার না, এটা এমন না যে হাত ভাঙার মতন, কি প্লাস্টার করব ঠিক হয়ে যাবে আবার দৌড়তে শুরু করবে, কিংবা এমন না যে এটা জ্বর কি কাশি কি, বা সার্জারি করেও ঠিক হবে হ্যাঁ না? মানে এইসব তো, এটা তো একটা মানে জীবনের একটা মানে এটাই আমার জীবনের একটা মূল প্রেরণা, যে এই আমার ছেলে কিংবা মেয়েকে যতটা পারি এই রাস্তায় এগিয়ে দেওয়া। তো এই যে আশা, এই যে বোঝা, এই যে শক্তি, এইটা হচ্ছে আমাদের কাজের একটা বিরাট বড় অংশ। আর তারপরে নানানভাবে বাবা মা এবং ফ্যামিলিকে মানে যতটা শেখানো যায়, কিভাবে বাচ্চাকে বসাতে হবে, কিভাবে শোয়াতে হবে, কিভাবে এক্সারসাইজ করাতে হবে, কিভাবে কোন পজিশনে রাখলে তার ভালো হবে, কোন পজিশনটা একদম খারাপ, তারপরে কিভাবে ওকে নানানভাবে স্টিমুলেট করা যায়, এইগুলো নিয়ে আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন ভাবে কাজ করি। মানে এমন না যে
হসপিটালে যেরকম হয় না যে আগে আমি একজন ডাক্তারের কাছে গেলাম, সে আরেকটা ডাক্তারের ঘরে গেলাম, ওরকম না। আমাদের ভীষণ একটা কোহিসিভ মডেল। আমরা একসঙ্গে একটা সোশ্যাল ওয়ার্কার, একটা থেরাপিস্ট, একটা টিচার এবং বাবা মা কিংবা ফ্যামিলি, দাদু দিদা যেই হোক, নিয়ে বাচ্চাকে নিয়ে আমরা কাজ করি, এবং এইটাই হচ্ছে আমাদের শেখাবার পদ্ধতি। আচ্ছা। যে কোনো সময় যে কোনো ডিপার্টমেন্টে আমরা বলি বাবা মা হচ্ছে মূল, আমরা ওনাদের এনেবলার্স। তো এটা দিয়ে আমরা শুরু করি। তারপরে যখন বাচ্চা যখন 5-6 বছর কিংবা 3 বছরে আমরা বলি স্কুলে, আর্লি স্কুলে আপনার বাচ্চার একটা ডিসেবিলিটি আছে বলে বাড়িতে রেখে দেবেন না। সোশ্যালাইজেশন বলুক, লোকের সঙ্গে মেলামেশা, কিভাবে সামাজিক পদ্ধতিগুলো শেখা, কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হয় কিংবা কমিউনিকেট করতে হয়, এইগুলো সবগুলো আমরা মানে যত তাড়াতাড়ি পারি স্কুলে। তারপরে স্কুলে তো আমাদের 3 রকমের পড়াশুনো হয়। একটা হচ্ছে যে যারা খুব, তাদের হয়তো শারীরিকভাবে তাদের নানান সমস্যা আছে, কিন্তু তাদের চিন্তা ভাবনাটা একদম ঠিক, তারা একদম নর্মাল স্কুলের মতন পড়ে। আচ্ছা। এবং আমাদের ন্যাশনাল ওপেন স্কুল আমরা সেন্টার, ওখান থেকে ওরা পরীক্ষা টরীক্ষা দেয়। তারপরে অনেকে আছে যারা অনেক কিছু শিখতে পারে, কিন্তু এই ফর্মাল এডুকেশনের পরীক্ষা দিয়ে পড়াশুনোর মতন ওদের করার মতন ওদের ঠিক ওই জায়গাটায় গিয়ে আটকে যায়। তখন ওদের জন্য আমরা যেটাকে ফাংশনাল এডুকেশন বলি, লাইফ ওরিয়েন্টেড এডুকেশন বলি, নানানভাবে ওদের ওই স্ট্রিম। এবং কয়েকজন আছে যাদের শেখার ভীষণ সমস্যা, যাদের প্রোফাউন্ড সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, সেরেব্রাল পলজির সঙ্গে, তাদের জন্য আরেকটা স্ট্রিম আছে। কিন্তু আমাদের একটা ফিলসফি পুরো জায়গায় হচ্ছে, যত আমরা সুযোগ দিতে পারবো ততই সুযোগ দেব, এবং যত রকম করে সুযোগ দিতে পারি দেব। তারপরে 18 বছর বয়সে আমাদের একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, ওখানে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন শেখায়, ওখানে একটা কেটারিং ইউনিট আছে, একটা পেপার প্রিন্টিং ইউনিট আছে, একটা টি প্যাকেজিং ইউনিট আছে। এখানে যে বাচ্চা যেভাবে পারে ওখানে আমরা শেখাই। কিন্তু আমাদের সবচেয়ে বড় যেখানে গিয়ে আমরা আটকে যাচ্ছি, যে ভোকেশনাল ট্রেনিংয়ের পর আমাদের আমাদের যাদের যে কোনোভাবে যাদের প্রতিবন্ধী যারা ব্যক্তি, তাদের কর্মজীবন ভীষণ লিমিটেড সুযোগ। যতই আমরা পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট করি, যতই আমরা যতভাবে লিগাল যাই হোক, মনের চিন্তাভাবনা যদি না আমাদের মধ্যে চেঞ্জ করে, এমন অনেক আমাদের বাচ্চা আছে যারা মানে ইয়াং, যাদের 18 বছর বয়স, 20 বছর বয়স, তারা চাকরির জীবনে নামতেই পারে, কিন্তু তাদের যদি সুযোগ না দেওয়া হয়, তাদের যদি ওয়ার্ক ফোর্সের মধ্যে না নেওয়া হয়, তারা কি করে করবে? তাদের জন্য যদি একটা এক্সট্রা বাথরুম না তৈরি করে দেওয়া হয়, তাদের জন্য একটা যদি র্যাম্প না তৈরি করে দেওয়া হয়, যদি হুইল চেয়ার অ্যাক্সেস না থাকে, যদি তাদের একটু বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে মানে ব্যবস্থা না থাকে, এইগুলো আমাদের, কারণ আমাদের কাজ যদি আমরা শুদ্ধ স্পেশাল দেখি না, এই কাজে আমরা এগোতে পারবো না যতক্ষণ না স্কুলিং বলুন, হেলথ বলুন, জীবনের পুরোটা আরেকটু ডাইভার্সিটি হ্যাপি, যে ঠিক আছে কয়েকজন মানুষ অন্য রকম, সবাই এক পথে চলতে পারে না, এই চিন্তা ভাবনা যদি না আমাদের মধ্যে আসে, সমাজের মধ্যে, আমাদের কাজ কোনো দিন মানে পুরো শেষ হবে, মানে একটা বলে না একটা সুন্দরভাবে নিটোলভাবে একটা তার একটা মানে একটা ক্লোজ, যেটাকে বলে যে আমাদের কাজের সঙ্গে আরেকজন যখন এসে মিশবে, তখনই আমরা সমাজের একটা স্ট্রিমের মধ্যে ঢুকতে পারবো, যেটাকে মেন স্ট্রিম বলে। এবং আমরা যতই ভাবে হ্যাঁ আমাদের সব বয়সের জন্য সার্ভিস আছে,
কিন্তু সমাজকে ছেড়ে তো থাকতে পারবো না। তার মানে বৃহত্তর সমাজে সেই অ্যাকসেপ্টেন্সটা এখনো আসেনি। না, আমি বলবো না একেবারেই এসছে, কিন্তু আমাদের অনেক লম্বা পথ পড়ে আছে। কারণ এখনো না আমরা ভীষণ ট্রেডিশনাল, যেভাবে আমরা আমাদের সেই মানে রবীন্দ্রনাথ যে নিয়ে বলে গেছেন যে একটি নারীর যে সমস্যা, যে একজনকে তার রঙের জন্যে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কিংবা যার ওই অনেক জিনিস কিন্তু এখনো সেইগুলো আছে। তার মধ্যে যদি কয়েকজন আছে যারা ঠিক করে তারা চলতে পারেন না, কিংবা ঠিক করে কথা বলতে পারেন না, কিংবা তার যে হুইল চেয়ারে বসা, সবাই তাদের যেটা পারে না সেটাই দেখে। তার মধ্যে যে প্রতিভাগুলো আছে, যে এবিলিটিগুলো আছে, সেইগুলো মানে এখনো সমাজ দেখতে পায় না, সহজে দেখতে পান না। আমাদের কাছে যারা ভিজিটাররা আসে, আমরা কত যারা আমাদের কাছে আমাদের এক্সিবিশনে আসে, তাদের আমরা বলি এটা পারে, জানেন, এই দেখুন কম্পিউটার শিখছে, দেখুন এ কি সুন্দর আর্টিস্ট। তারা বলবে আহারে বাচ্চাটা কি, তা আমরা বলি অত আহারে টাহারে বলার দরকার নেই, দেখুন ও কি কি পারছে। এই জায়গাটা একটা সামাজিক চেঞ্জ না হলে একটা পরিবর্তন দরকার। এবং এটা শুধু কিন্তু ডিসেবিলিটি নিয়ে না, আমাদের সমাজ যখন প্রত্যেকজনকে ঢুকতে দেবে, সে মেয়েই হোক কিংবা যে অন্য মানে জেন্ডারের, যাদের অন্য রকম জেন্ডার, তাদের যারা ট্রান্সজেন্ডার, যারা গরিব, একদম গরিব ঘর থেকে আসছে, যারা মানে নিজেদের একদম মানে যারা মানে প্রত্যেকটা দিক দিয়ে যারা পেছনে পড়ে আছেন, তাদের যতদিন না আমরা ঢুকতে দেব না, গেটগুলো আমাদের আরও বেশি, অনেক বেশি খুলতে হবে। এটাই হচ্ছে এখন আমাদের কাজ। কারণ আমাদের একটা অ্যাডভোকেসি গ্রুপ আছে, এবং তারা সব সেরেব্রাল পলসি, এবং তাদের প্রত্যেকজন ব্যক্তি হচ্ছে তাদের ডিসেবিলিটি আছে, এবং তারা সমাজের নানান অংশের সঙ্গে কাজ করছেন, পুলিশ বলুন, কলেজ স্টুডেন্ট বলুন, আর্কিটেক্টস বলুন, যাতে ওদের নিয়ে নেওয়া হয়, ওদের কথা ভাবা হয়। মানে এটাই এখন এই কাজের একটা বড় মানে কি বলবো, একটা বাধার জায়গা, যেখানে বাধা, চ্যালেঞ্জ। এবং পরবর্তীকালে এটা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। মানে এতদিন ছিল যে ট্রেনিংটাকে কিভাবে দেওয়া হবে, ম্যানেজমেন্ট কি হবে, ট্রেনিং, ম্যানেজমেন্ট, সেরেব্রাল পলজি ছেলে কিংবা মেয়েকে কত দূর এগিয়ে নেওয়া যায়, যে আমি শিখেছি একলা, এটা একলার লড়াই না, আর এটা শুধু মানে বাবা মার লড়াই না, এটা একটা সংস্থার লড়াই না, এটা একটা পুরো সমাজের। আচ্ছা, এত বছর ধরে আপনি এই সংস্থার সঙ্গে কাজ করছেন, আপনার এমন কোনো কেসের কথা মনে আছে যেখানে খুব ডিফিকাল্ট কেস ছিল, বা একটা খুব মানে মেজর সাকসেস পেয়েছেন কোনো কেস, এরকম কিছু মনে পড়ছে? আমাদের অনেক সাকসেস স্টোরি আছে, মানে অনেক অনেক, মানে আমি তো বলবো যে আমাদের প্রত্যেকজন বাচ্চা এবং যারা এখন বড় হয়ে গেছে, তারা মানে প্রত্যেকজন একটা সাকসেস স্টোরি। কিন্তু সাকসেস বলতে যদি বলি, একজনের কথা সত্যি মনে হয়, এখন সে নেই, বেশ কম বয়সেই মারা গেছে, মাধুরী কাপুর। মাধুরী আমাদের প্রথম মানে দুজন বাচ্চাকে নিয়ে শুরু করা হয়েছিল, অর্জুন এবং মাধুরী, যাকে আমরা মিঠু বলে দেখতাম, যার কথা আমি বলেছি আগেও, যে অত্যন্ত মানে ভীষণ ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু ভীষণভাবে তার শারীরিক অবস্থা ভীষণ সিভিয়ার। মানে ও বসতে পারতো না, ভীষণ স্টিফ, ঘাড় শক্ত করতে পারতো না, কথা বলতে পারতো না। কিন্তু ওই সব নিয়ে ও মানে পুরো মানে মাথায় একটা হেডব্যান্ড লাগিয়ে একটা আমাদের প্রথম যিনি স্পিচ থেরাপিস্ট ছিলেন, কমলা প্রসাদ, কমলা ওর জন্য একটা ওয়ার্ড বোর্ড তৈরি করে দিল,
এবং সেই হেডব্যান্ড দিয়ে টাইপ করে করে টাইপ করতে শিখলো, সে স্কুল পাশ করলো, কলেজ করলো, ঘোড়া চড়তে শিখলো এবং প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ইন পেন্টিং সেই হেডব্যান্ডের ওপর ব্রাশ দিয়ে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেল পেন্টিংয়ে, ওয়ালেসে চাকরি করলো। তারপরে তারপরে ওর শারীরিক অবস্থাটা অনেক ডিটিরিয়েট করলো, স্টিফ হয়ে গেল, তখনও আমাদের কাছে আবার রিজয়েন করলো। তারপরে সে মানে এইরকম একজন সাকসেস স্টোরি। এবং মাধুরী আমাদের একটা জিনিস বোধহয় চিরজীবনের জন্য শিখিয়ে গেছে, যে হার মানব না। মানে যে যতই আমার কাছে যত বাধা থাক, যত দ্বিধা আসুক, লড়ে যাবার এই যে একটা মানে ও মানে সাকসেস স্টোরি বলতে মাধুরীর মতন সাকসেস স্টোরি মানে খুব। এই বাচ্চাদের জন্য যে স্পেশাল এডুকেটার্স দরকার, তার জন্য ভালো কোর্স বা এরকম কিছু আছে এখন কলকাতাতে? স্পেশাল এডুকেটর এখন তো না, মানে ট্রেনিং ছাড়া স্পেশাল এডুকেটর হওয়াই যায় না। তো আমাদের তো যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে 2 বছরের বিএড ডিগ্রি কোর্স আছে। যাদবপুর ইউনিভার্সিটি বিএড ডিগ্রি কোর্স, বিএড ইন স্পেশাল এডুকেশন ডিগ্রি কোর্স করে। তাছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনআইই মানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসেবিলিটিস, ওরা কোর্স করে। তারপরে অনেক ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে কোর্স করা যায়, ওপেন ইউনিভার্সিটি থেকে কোর্স করা যায়। স্পেশাল এডুকেশনের অনেক ট্রেনিং প্রোগ্রামস আছে, বোথ অ্যাট ডিপ্লোমা লেভেল, ডিগ্রি লেভেল অ্যান্ড পোস্ট মানে মাস্টার্স। ট্রেনিংয়ের ব্যাপারে আরেকটা যে শুধু এমন না যে কলকাতায় আছে, কলকাতা, বম্বে, দিল্লি, চেন্নাই সব জায়গায় স্পেশাল এডুকেশন ট্রেনিং আছে। আচ্ছা, স্পেশাল এডুকেটার্স হওয়া এটা তো জাস্ট একটা যে কোনো কেরিয়ার নয় বা যে কোনো চাকরি নয়, একটা তো মাইন্ডসেটের দরকার হয়। সেই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে সেই মাইন্ডসেট ডেভেলপ করা যায়। হ্যাঁ, মাইন্ডসেট ডেভেলপ করা যায়। এবং আরেকটা হচ্ছে যে মাইন্ডসেট ডেভেলপ করে শেখার জায়গাটা, একজন স্পেশাল এডুকেটর মানেই হচ্ছে তাকে, সেটা অ্যাকচুয়ালি এটা সব এডুকেটর মানে টিচার মানেই তাই, যে তোমার শেখার কোনো শেষ নেই। এবং কেউ আমরা নিজেদের এক্সপার্ট মনে করি না। আমি যেটা আগেও বলেছি যে আমরা প্রত্যেক দিন এত টেকনোলজি এত অ্যাডভান্সড হয়ে যাচ্ছে যে আমাদের কাজে, যখন আমরা সেরেব্রাল পলজি নিয়ে প্রথম শুরু করেছিলাম আর এখন যে টেকনোলজি কত কি করছে, যেটা আমাদের সেরেব্রাল পলজির বাচ্চাদের মানে জীবনে পার্টিসিপেট করতে কত যে সাহায্য করছে। মোবাইল ফোনের মধ্যে কত অ্যাপস আছে, যাদের স্পিচ নেই তাদের টেক্সট টু স্পিচ, তারপরে অনেক রকমের টেকনোলজি হয়েছে। এখন আমাদের দেশে সবাইকার কাছে তো টেকনোলজি পৌঁছয় না, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানেও এই যে আমাদের এত বড় বড় টেকনিক্যাল ইনস্টিটিউটস, ওদের এগিয়ে আসতে হবে যাতে আমরা অ্যাফোর্ডেবল টেকনোলজিটা দিতে পারি লোককে। এই অ্যাফোর্ডেবল মেডিকেশন, অ্যাফোর্ডেবল টেকনোলজি, এটা আমাদের দেশের জন্য ভীষণ একটা বড় কারণ। আমাদের প্রত্যেক স্পেশাল এডুকেটর যারাই হবে তাদের মানে ওদের নিজেদের জানতে হবে যে প্রত্যেক দিন আমাদের কাজটা চেঞ্জ করছে। কয়েকটা ভেতর থেকে চেঞ্জ, যেগুলো বাচ্চাদের দেখে আমাদের চেঞ্জ করতে হয়, আর কয়েকটা হচ্ছে বাইরের জগতের চেঞ্জ। এখন ইনক্লুসিভ এডুকেশন একটা বড় জিনিস হয়ে গেছে। কাউন্সিল, সিবিএসই বলুন, আইএসসি বলুন, আইসিএসসি মানে সিআইএসসি যেটা আছে, সবাই চায় যে যাদের ডিসেবিলিটি আছে তারা নর্মাল স্কুলে এসে, মেন স্ট্রিম স্কুলে এসে পড়ুক। সেই জায়গায় তো স্পেশাল এডুকেটর মাস্ট। তো কিন্তু এই যে কাউন্সিলের সঙ্গে নিজেদেরও চেঞ্জ করা, কিভাবে পড়াবো সেটা শেখা। আমি কবে ট্রেন করেছি তার উপর ভিত্তি করে কিন্তু এখন আমি পড়াতে পারছি না। কিছুটা তো বেসটা থাকবে, কিন্তু শেখার এই অ্যাটিটিউডটা, এটা স্পেশাল এডুকেটরদের মধ্যে থাকতেই হবে।
যারা ধরুন স্পেশাল এডুকেটর হিসেবে এডুকেশনটাকে কেরিয়ার হিসেবে ভাবছে, তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে? একটাই সাজেশন যে এটা ভীষণ স্যাটিসফ্যাকশনের দিক থেকে খুব হাই রেটিং। কারণ একজন বাচ্চা যাকে তখন সে যখন এগোয়, তার যতই চ্যালেঞ্জেস থাকুক, সেটার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, সেটা মানে সত্যি আমি কথায় বলতে পারবো না। এবং আরেকটা হচ্ছে যে যেই স্পেশাল এডুকেশন এই জায়গাটায় যে ঢুকবে, তাকে মানে বাচ্চাদের ভালোবাসতে হবে। আর থার্ড জিনিস হচ্ছে যে তাকে টিম প্লেয়ার হতে হবে, সবাইকার সঙ্গে কাজ করতে হবে, প্যারেন্টসের সঙ্গে কাজ করতে হবে, স্কুল অথরিটিসের সঙ্গে কাজ করতে হবে, এবং মেইন স্ট্রিম টিচারদের সঙ্গে কাজ করতে হবে। আমি সব জানি, আমি এখানে ট্রেন্ড, ওই অ্যাটিটিউড নিয়ে ঢুকলে আমরা এই কাজটা করতে পারবো। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে ধৈর্যের খুব দরকার আছে। ধৈর্য, কিন্তু ব্লাইন্ড ধৈর্য না, জানেন, ধৈর্যটা এমন একটা জায়গায় যে আমি কখন ধৈর্যটাকে আমায় কোয়েশ্চেন করতে হবে যে আমি এতদিন ধরে এক জিনিস করছি, কেন এটা হচ্ছে না, কেন সাফল্যতা পাচ্ছি না, কেন? এটা ওর দোষ না, আমার গোল সেটিংয়ে আমার উদ্দেশ্যটা আমাকে কোয়েশ্চেন করতে হবে। আমি আমি কোথাও একটা ভুল করছি, এই গোলে ম্যাচ করছে না। এটাতে বাবা মাকে দোষ দিলে হবে না, বাচ্চাকে দোষ দিলে হবে না। আমাদের নিজের রিফ্লেকশনটা, নিজের ওপর সেলফ রিফ্লেকশন যেটাকে বলে, এটা হচ্ছে স্পেশাল এডুকেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আইসিপিতে আপনার স্পেশাল এডুকেটার্স যারা, তারা বাচ্চার যে মানে গ্রেডেশন অফ ডিফিকাল্টিস, তার উপর বেস করে কি ওরা গোল সেট করে? সব, আমাদের গোল সেটিং ছাড়া আমরা কাজ করতেই পারি না। একজন বাচ্চা যখন আমাদের কাছে আসে, তাদের নানানভাবে ডিটেলড অ্যাসেসমেন্ট হয়, এবং অ্যাসেসমেন্টের পরে গোল সেটিং হয়, সেইগুলো বাবা মার সঙ্গে বসা হয়, তারপরে আমরা কাজ শুরু করি। এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর গোলসগুলো নিয়ে আবার করে আবার 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 করে বসা হয়। আর ধরুন যে বাবা মারা হঠাৎ জানতে পারছেন যে বাচ্চার সেরিব্রাল পলসি হয়েছে, বা সে একটু অন্যরকম, সেই বাবা মাদের জন্য আপনার কি সাজেশন? যে পথ সোজা পথ না, কিন্তু অনেক আশা এবং শক্তি, যতটা নিজের সামর্থ্য দিয়ে চেষ্টা করা, কিন্তু একলা না, সবাইকে নিয়ে, সংস্থা অনেক আছে, সংস্থার কাছে আসা, লোকের সাজেশন নেওয়া, এবং তারপরে একসঙ্গে চলা। আর সব সময় মানে সে আপনার বাচ্চা, তাকে আপনারা এনজয় করুন, তার মধ্যে যে অ্যাবিলিটিগুলো আছে সেগুলো দেখুন, তাহলেই পথটা, চলার পথটা সহজ হয়ে যাবে। সহজ হয়তো না হলেও ভালো করে চলবে। আর আপনি বললেন আপনাদের রেসিডেন্সিয়াল যে ব্যাপারটা আছে আমাদের সেখানে অ্যাডাল্টদের জন্য অনেক সার্ভিস আছে, 18+। এক ভোকেশনাল সেন্টারের কথা তো বলেছি, একটা অ্যাডাল্ট ডে সেন্টার আছে, যেখানে যাদের বেশ সিভিয়ার সমস্যা আছে তাদের জন্য আমরা একটা লেজার আর লার্নিং, তারা ওদের যা করতে ভালোবাসে, গান শুনতে, সিনেমা দেখতে, কম্পিউটার্স করতে, ওটা একটা লেজার অ্যান্ড লার্নিং সেন্টার। একটা বাগান আছে, বাগানের কাজ করতে শেখে, আর্ট করে, পেন্টিং করে, এইসব করে। তো ওই অ্যাডাল্ট সার্ভিস ওটাও আছে। এবং ওই যে রেসিডেন্সিয়াল সার্ভিস, যারা আইআইসিপির মধ্যে, যারা 10 বছর বয়সের ওপর, যারা, তাদের বাবা মারা যদি অল্পক্ষণের জন্যে, অল্প দিনের জন্যে তার দরকার পড়ে, আমরা সেই রেসিডেন্সিয়াল সার্ভিসটা দিই। এবং কয়েকজন আছে যারা আমাদেরই অনেক দিনের সার্ভিস ইউজারদের মধ্যে, যাদের বাবা মাদের বয়স হয়ে যাচ্ছে, তারা একটা লাইফ লং রেসিডেন্সিয়াল সার্ভিসের মধ্যে নিজেদের জড়িত করেছেন।
ডক্টর সেন, অনেক অনেক ধন্যবাদ। you. আপনি খুব ভালো কাজ করছেন, মানে যে কাজটা আমাদের সমাজের সেই সব, আমি কি বলবো তাদেরকে, যে দরকার ছিল যে কাজটা তুলে নেওয়ার কারোর কাঁধে, সেই কাঁধটা আপনারা এগিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের গপ্পসপ্পতে আসার জন্য আর আপনার কাজের কথা আমাদের শোনানোর। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন, আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।